শোনা যাচ্ছে কি আমাকে? হ্যালো, শোনা যাচ্ছে কি? হ্যালো, তন্নি, হারুন, শাওন, শোনা যাচ্ছে কি? হ্যালো, ধন্যবাদ হারুন। উম, আসলে আমরা 0406 ব্যাচের এই বৈশ্বিক মহামারীর সময়ে একটি প্রধান উদ্যোগ হচ্ছে এই স্বাস্থ্য কথা। আজকে আমি ডক্টর আবদুল্লাহ আল মুকিত। আমি 04 সালে সিঙ্গাদমনা পাইলট স্কুল থেকে এসএসসি এবং 06 সালে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী থেকে এইচএসসি পাশ করি। অবশেষে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করি। আমি 2014 সালে সরকারি চাকরিতে যোগদান করি। এখন রয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার বিভাগে। এমডি এমডি এখন ফেজ বিতে আছি। যাই হোক, আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে লিভার সমস্যা এবং পেটের বিভিন্ন সমস্যা নিয়ে। আহ, এই সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্নগুলো করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বাদবাকি যেগুলো আলোচনার লিভার সম্পর্কিত সেগুলো কিছুটা করার চেষ্টা করব। আসলে এইভাবে সব কিছু আলোচনা করা সম্ভব নয়। তবে কারো যদি কোনো প্রশ্ন বা পরামর্শ কিছু থাকে তবে অবশ্যই আমি চেষ্টা করব। লিভার রোগ আসলে খুব কমন বলা যাবে না, তবে আমাদের অনেকেরই কিছু রোগ অনেক সময় চিন্তা থাকে যে আসলে এটা লিভার রোগ হতে ডায়াগনোসড কিছু রোগ সম্পর্কিত, অনেকের আত্মীয় স্বজনের কিছু রোগ থাকে, সে সম্পর্কিত কিছু কোশ্চেন যদি থাকে আমি উত্তর দেব। তবে প্রথমে বেসিক কিছু কথাবার্তা বলে নেই। লিভারের সমস্যা আসলে বিভিন্ন রকম হয়ে থাকে। লিভারের সমস্যা দেখা যায় যে সিম্পল যেগুলো জন্ডিস আমাদের বিভিন্ন সময় জীবনে বিভিন্ন সময় হয়ে থাকে, এই জন্ডিস থেকে শুরু করে বিভিন্ন লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, পিত্তথলির যে সমস্যাগুলো, অনেক কিছু নিয়ে আসলে হেপাটোলজি, আসলে আমি যে সাবজেক্টে আছি তাদের ডিল করতে হয়। তো সবচেয়ে কমন যে কথাটা নিয়ে আমি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে হেপাটাইটিস বি। যেইটা হেপাটাইটিস বি আমাদের সমাজে দেখা যায় যে বাংলাদেশে অ্যারাউন্ড 4 থেকে 5% লোকের হেপাটাইটিস বিটা পজিটিভ আছে। তবে 10 থেকে 12 বছর হলো বাচ্চাদেরকে জন্মের সময় হেপাটাইটিস বি জন্মের সময়, হ্যাঁ শাফিন, কেমন আছিস? জন্মের সময় হেপাটাইটিস বি টিকাটা দিয়ে দেওয়া হয়। এই জন্য দেখা যাবে যে আজকে থেকে হয়তো 10 বা 15 বছর পর হেপাটাইটিস বির সংক্রমণটা তেমন একটা বাংলাদেশে থাকবে না, কিন্তু অলরেডি যারা বয়স্ক অবস্থায় আছেন বা আমাদের যে জেনারেশন, তাদের দেখা যায় যে অনেকে টিকাটা দেওয়া হয়নি। যাই হোক, আমি আশা করব যে যাদের টিকা দেওয়া হয়েছে তাদের টিকাটা সাকসেসফুল হয়েছে, এবং যাদের টিকা দেওয়া হয়নি তারা বিভিন্ন সময় দরকার অনুযায়ী বা যে কোনো সময় সামান্য কিছু পরীক্ষার মাধ্যমে আপনি পরীক্ষাগুলো করে অবশ্যই হেপাটাইটিস বি টিকাটা দিতে পারেন। তবে টিকা দেওয়ার আগে অবশ্যই আপনাকে এইচবিএসএজি পরীক্ষাটা করে নিতে হবে। এর মাধ্যমে জানা যাবে যে আপনি পূর্বে হেপাটাইটিস বি দ্বারা সংক্রমিত হয়েছেন কি না। যদি আপনি পূর্বে থেকে সংক্রমিত হয়ে থাকেন তাহলে আসলে টিকা দিয়ে খুব একটা লাভ হবে না। কিন্তু যদি আপনার হেপাটাইটিস বি সংক্রমণ না হয়ে থাকে তবে আপনি অবশ্যই একজন ভালো ক্যান্ডিডেট, সেক্ষেত্রে আপনি অবশ্যই টিকাটা দিয়ে নিতে পারেন। আচ্ছা, আরিফুজ্জামান শাওন, আমাদের এখানে অনেকে বলে লিভার জন্ডিস হয়েছে। আসলে জন্ডিস অনেক রকমেরই হয়ে থাকতে পারে, তবে সবচেয়ে কমন যে জন্ডিসটা, ভাইরাল হেপাটাইটিসটা, সেটা নর্মালি লিভারের জন্ডিসই হয়ে থাকে। বিভিন্ন রকম ভাইরাস এর কারণে হয়ে থাকে। নর্মালি A, B, C, E, এই 4টা সবচেয়ে কমন থাকে। এর মধ্যে কিছু রক্ত দিয়ে ছড়ায়, কিছু পানি দিয়ে ছড়ায়। সাধারণত A, E এগুলো খাবার বা পানি বিভিন্ন ধরনের বিভিন্ন মাধ্যমে সংক্রমিত হয়। তবে বি এবং সি এইগুলো নর্মালি দেখা যায় যে রক্তের মাধ্যমে বেশি সংক্রমিত হয়ে থাকে, এবং এইগুলা একটু বেশি খারাপ। তবে আসলে আগে এক সময় চিন্তা করা হতো যে এইগুলো ভাইরাস যখন আক্রান্ত হয় তখন আসলে খুব বেশি কিছু করার থাকে না। তবে বাংলাদেশে এখন এই ভাইরাসগুলোর বিরুদ্ধে কার্যকরী
ওষুধের ব্যবহার শুরু হয়েছে, বিশেষ করে হেপাটাইটিস সি ভাইরাসের যে ওষুধ, এইটা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা যায় যে অনেক সময় খরচটা অনেক বেশি থাকতে পারে, কিন্তু আমাদের দেশে হেপাটাইটিস সির যে পূর্ণমাত্রার ওষুধ সেটা সাধারণত 70 থেকে 80 হাজার টাকায় অনেক সময় এই ট্রিটমেন্টটা মোটামুটি দেখা যায় যে 80 থেকে 90% ক্ষেত্রে পুরোপুরি সাকসেসফুল হয়ে থাকে। এছাড়া হেপাটাইটিস বির যে চিকিৎসা, এইটা অনেক সময় চিকিৎসাটা হ্যালো, সরি ইন্টারাপশন হয়েছে। হেপাটাইটিস বির যেটা, সেটা চিকিৎসাও আসলে অনেক রকম চিকিৎসা আছে, বাংলাদেশে অনেক কিছু অ্যাভেলেবেল রয়েছে, এবং এইটা অনেক সময় সারা জীবনই চিকিৎসাটা নিতে হয়, এবং ভালো মতো চিকিৎসা নিলে, ভালো মতো ফলো আপে থাকলে বেশ ভালো থাকা সম্ভব। মেনলি এছাড়া আপনাদের যদি অন্য কিছু রিলেটেড কোনো যদি জিজ্ঞাসা থাকে করতে পারেন। এছাড়া আরও কিছু টপিক রয়েছে, যেমন এখন বাংলাদেশের প্রেক্ষিতে একটা অন্যতম বার্নিং কোশ্চিন হচ্ছে ফ্যাটি লিভার বা লিভারের চর্বি। এটা নিয়ে একটু কথা বলা যাক। আমাদের নর্মালি দেখা যায় যে লিভারের চর্বি সেইটা এখন হিসেব করলে দেখা যায় যে বাংলাদেশে প্রায় প্রতি 100 জনের 30 থেকে 35 জনের পূর্ণবয়স্ক মানুষের লিভারে চর্বি থাকতে পারে। এইটা নর্মালি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সমস্যা, পেটে হালকা প্রদাহ, বা অনেক সময় দেখা যায় যে খাবারের পর পেটের উপর অংশটা ভারী হয়ে থাকে। এইটার মাধ্যমে অনেক সময় আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে দেখা যায় যে পেটে চর্বি জাতীয়, এই বলা হয়ে থাকে আল্ট্রাসোনোগ্রামে যে লিভারে চর্বি হয়েছে। লিভারের চর্বি হওয়ার পর আসলে বিভিন্ন রকম যে উপসর্গগুলো থাকে, উপসর্গ অনেক সময় থাকতে পারে, অনেক সময় নাও থাকতে পারে। একটু ইন্টারাপ্ট করি। লুৎফর রহমান, অলরেডি শরীরে হেপাটাইটিস বি থাকলে চিকিৎসা করে পরে কি অলরেডি যদি আপনি হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তাহলে আসলে টিকা নেওয়ার কোনো সম্ভাবনা থাকে না। হেপাটাইটিস বি যদি আপনি আক্রান্ত থাকেন তাহলে আপনার যেটা করতে হবে, আপনার রক্তে যদি হেপাটাইটিস বির জীবাণুটা তখনও কার্যকর থাকে তাহলে আপনাকে চিকিৎসাটা চালিয়ে যেতে হবে, এবং চিকিৎসা চালিয়ে সেই ভাইরাসটাকে পুরোপুরি নির্মূল করা প্রায় 99% ক্ষেত্রে সম্ভব হয় না। সুতরাং ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে, এবং আপনি যদি একবার সংক্রমিত হয়ে যান তাহলে আসলে আর টিকা দেওয়ার কোনো ভ্যালু থাকে না, এবং টিকা দিয়ে কোনো লাভ থাকে না। এই জন্য অবশ্যই আমরা বলি যে আপনাকে অবশ্যই হেপাটাইটিস বি টিকা দেওয়ার আগে পরীক্ষাটা করে নেওয়া জরুরি। HBsAg পরীক্ষাটা অবশ্যই করে নিতে হবে। আচ্ছা, ফারজানা এফএনসি, হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়া থাকলেও কি হেপাটাইটিস সি ভ্যাকসিন নেওয়া ম্যান্ডেটরি? হেপাটাইটিস সি এর এই মুহূর্তে পৃথিবীতে কার্যকরী কোনো ভ্যাকসিন নেই। হেপাটাইটিস সি ভ্যাকসিনটা কোথাও কোনো কার্যকরী নেই, বাংলাদেশেও তো থাকার প্রশ্নই আসে না। হেপাটাইটিস সিটা আসলে হেপাটাইটিস বির মতো এত কমন নয়, তবে অনেক সময় এখন বাংলাদেশে বেশ কিছু ক্ষেত্রে হেপাটাইটিস সি রোগী অনেক বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে যারা ডায়ালাইসিস নেন বা রক্তের মাধ্যমে যেগুলো নেওয়া হয়ে থাকে, বা অনেক সময় দেখা যায় যে হেপাটাইটিস সি আক্রান্ত মায়ের বাচ্চাতেও হেপাটাইটিস সি হতে পারে। হেপাটাইটিস সি যেহেতু ভ্যাকসিন নেই, কিন্তু এটা একটা সুবিধাজনক অবস্থায় আছি আমরা এই কারণে যে হেপাটাইটিস সি ওষুধের মাধ্যমে নির্মূল করা অধিকাংশ ক্ষেত্রে সম্ভব, এবং এইটা দেখা যায় যে 12 থেকে 24 সপ্তাহ চিকিৎসা নিলে হেপাটাইটিস সি সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। এবং কিছু ক্ষেত্রে সমস্যা থাকে, আমি আগে বলেছি 80% ক্ষেত্রে নিরাময় করা সম্ভব হয়ে থাকে। 10 থেকে 20% দেখা যায় যে হয়তো ট্রিটমেন্ট ফেল করতে পারে, কিন্তু সেইটা আবারও পুনরায় ট্রিটমেন্ট নিলে সেইটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞতা সেইটাতে দেখা যায় যে হেপাটাইটিস সিও সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়ে থাকে। কিন্তু আসলে হেপাটাইটিস বিটাই যেটা সমস্যা, কিন্তু হেপাটাইটিস বি এর সুবিধা হচ্ছে এখানে হেপাটাইটিস বি এর খুব ভালো কার্যকরী ভ্যাকসিন রয়েছে, যেটা প্রায় 97 থেকে 99% কার্যকরী। সুতরাং আসলে আমাদের জেনারেশন যারা ছোটবেলায় দেওয়া হয় সেইটা আসলে হেপাটাইটিস বি এর টিকাটা আমাদের জেনারেশনটা পায়নি। আমাদের যে বাচ্চারা তারা ছোটবেলায় ম্যান্ডেটরি সরকারিভাবে বিনামূল্যে পেয়ে গেছে, তাই তাদের ক্ষেত্রে রিস্কটা কম থাকে। কিন্তু আমাদের জেনারেশন যারা, তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমাদের জেনারেশনের অনেক মেয়েদের হেপাটাইটিস বি আছে, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। সেটা দেখা যায় যে বাচ্চা জন্মের সময়, বাচ্চা জন্ম হওয়ার পরে মা থেকে বাচ্চাতে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। তবে এখন বাচ্চা পেটে আসলে প্রেগন্যান্সির ইনিশিয়ালি পর্যায়ে দেখা যায় যে সবার হেপাটাইটিস বি পরীক্ষাটা করা হয়। হেপাটাইটিস বি যদি আপনার থেকে থাকে, বিশেষ করে অনেক সময় এখন দেখা যায় যে একটা বড় অংশ
গর্ভধারণের সময় ডায়াগনোসিসটা হয়। প্রথমবারে যখন গর্ভধারণের সময় হেপাটাইটিস বিটা পরীক্ষা করা হয় তখন দেখা যায় যে হেপাটাইটিস বিটা থাকে। আসলে এটা নিয়ে ভয়ের কিছু নেই, কিছু পূর্ব পরিকল্পনা থাকলে বা আগে থেকে একটু চিন্তাভাবনা করে থাকলে বাচ্চা থেকে মায়ের ক্ষেত্রে যে হেপাটাইটিস বিটা হওয়ার চান্স থাকে সেটা অনেকাংশে দূর করা সম্ভব হয়ে থাকে। স্পেশালি মায়ের ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি আপনি একজন লিভার বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করেন তাহলে দেখা যায় যে কিছু ওষুধের মাধ্যমে মা থেকে বাচ্চায় ট্রান্সমিশনটা অনেকাংশে কমিয়ে ফেলা যায় এবং বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে টিকা এবং ইমিউনোগ্লোবুলিন দেওয়ার মাধ্যমে বাচ্চাকেও হেপাটাইটিস বির হাত থেকে বাঁচানো যায়। তাই আমাদের জেনারেশন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের অনেকেরই পরীক্ষা করা নেই। আমরা যে কোনো সময় যে কোনো ভালো হাসপাতাল বা ক্লিনিকে এইচবিএসজি পরীক্ষাটা করে নিতে পারি। এতে দুই সুবিধা, একটা হচ্ছে আমাদের যদি হেপাটাইটিস বি থাকে ছেলেদের কাছ থেকে তার স্ত্রীদের সংক্রমণের চান্স থাকে এবং স্ত্রীর কাছ থেকে দেখা যায় বাচ্চাদের সংক্রমিত হওয়ার চান্স থাকে। সুতরাং আমরা যে কোনো সময় এটা পরীক্ষা করলে দুইটা সুবিধা, এক নম্বর হচ্ছে আমরা যে কোনো সময় টিকাটা নিতে পারি, আর দুই নম্বর হচ্ছে মায়ের থেকে বাচ্চার যে হওয়ার সম্ভাবনা থাকে আমরা সেটা অনেকাংশে দূর করতে পারি। হেপাটাইটিস বি বা সি সম্পর্কিত আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। হেপাটাইটিস বি আর সি এর যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে দেখা যায় যে এইটা ইনিশিয়াল ক্ষেত্রে বোঝা যায় না, তেমন কোনো সমস্যা করে না। অনেকের ক্ষেত্রে জীবনের কোনো ক্ষেত্রেই কোনো সমস্যা করে না, কিন্তু অনেক দিন থাকার পর দেখা যায় যে অনেক সময় সিরোসিস তৈরি করে, লিভার সিরোসিস যেটা, সেইখান থেকে লিভার ক্যান্সার হতে পারে। এবং এইটা যখন হয় স্বাভাবিকভাবে এগুলোরও চিকিৎসা আছে, কিন্তু ইনিশিয়াল পর্যায়ে চিকিৎসার যে সুবিধাটা সেই সুবিধাটা খুব একটা পাওয়া সম্ভব হয় না। শিহাব জব্বার, 5 দিন ধরে পেটে ব্যথা, কি ওষুধ খাওয়া যায়? আসলে পেটে ব্যথা অনেক বড় একটা বিগ টার্ম। পেট ব্যথা অনেক রকম হয়ে থাকতে পারে। পেট ব্যথা সিম্পল পেট ব্যথা হয়ে থাকতে পারে। আসলে পেট ব্যথাটা কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, এইগুলো বললে হয়তো সুবিধা হবে। সেই ক্ষেত্রে পেট ব্যথা যদি কোনো চিকিৎসা দরকার হয় আমাদের অ্যাডমিন প্যানেলদের সঙ্গে যোগাযোগ করলে যোগাযোগের ব্যবস্থা করে করে দেবে এবং সেক্ষেত্রে হয়তো চিকিৎসার ব্যাপারে কথা বলা যায়। তবে শুধু পেট ব্যথার জন্য কিছু না খাওয়াই ভালো, এমনি নর্মালি স্বাভাবিকভাবে চলে যেতে পারে। 5 দিনের পেট ব্যথা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু হওয়ার কথা না, তারপরেও একটু যোগাযোগ করতে পারলে মনে হয় এই ব্যাপারে সমাধান দেওয়া সম্ভব। একবার হেপাটাইটিস বি ভ্যাকসিন নিলে কি আবার নিতে হয়, অর ওয়ান্স ইন এ লাইফ টাইম? হেপাটাইটিস বির ভ্যাকসিন দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কার্যকরী হয়ে থাকে। ভ্যাকসিনটা বেশ ভালো যদি এটা ভালো মতো ফ্রিজ করা হয়। এবং এখন যে ভ্যাকসিনের শিডিউল, শূন্য মানে প্রথম দিন, এর 1 মাস পরে এবং প্রথম টিকা 6 মাস পরে, এই 3টা ভ্যাকসিন নেওয়ার কথা বলা হয় না। যেখানে সংক্রমণের হার অনেক বেশি তাদের ক্ষেত্রে বুস্টার না নিলেও দেখা যায় যে হেপাটাইটিস বিটা সারা জীবন ভালো মতোই কাজ করে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হেপাটাইটিস বি ভ্যাকসিনটা নেওয়ার পরেও কাজ করে না। এটা আমরা বলে থাকি যে প্রাইমারি ভ্যাকসিনেশন ফেইলিয়ার। ভ্যাকসিনেশন যদি ফেইলিয়ার হয় সেক্ষেত্রে আবারও ভ্যাকসিন দিতে পারে। এখন কথা হচ্ছে ভ্যাকসিনটা কাজ করছে কিনা, ভ্যাকসিনটা কাজ করেছে কিনা এটা দেখার একটা পরীক্ষা আছে, অ্যান্টি এইচবিএস টাইটার। অ্যান্টি এইচবিএস টাইটার যদি আপনার রক্তে যদি টাইটারটা চলে আসে, আমরা নর্মালি বলি টাইটার থাকে, তাহলে আর ভ্যাকসিন নেওয়ার কোনো দরকার নেই। এটা আপনাকে সারা জীবন হেপাটাইটিস বিরুদ্ধে আপনাকে একটা ভালো সুরক্ষা প্রদান করবে। কিন্তু এবং 100-র বিরুদ্ধে গেলে সেটা নিশ্চিত ভালো একটা সুরক্ষা প্রদান করে। তবে আপনি যদি একজন হেলথ কেয়ার পার্সোনেল হন, ডাক্তার, নার্স বা স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পর্কিত কেউ হন, বা আপনার যদি দেখা যায় যে ডায়ালাইসিস নিতে হয় বা রক্ত বা দেখা যায় যে আপনার স্বামী বা স্ত্রী যদি হেপাটাইটিস বি আক্রান্ত হয়, তাহলে আপনার টাইটারটা দেখে নেওয়া ভালো, কারণ আপনি তখন হাই রিস্ক পারসন। আপনাকে অবশ্যই জানা থাকতে হবে যে আপনার ভাইরাসটা আপনাকে সুরক্ষা প্রদান করছে কি না। যদি সুরক্ষা ঠিকমতো প্রদান না করে আপনি আরও কিছু ব্যবস্থা নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ নেওয়াটা বাঞ্ছনীয়। মতিউর রহমান সুমন, ভেরি মাচ ইনফরমেটিভ অ্যান্ড নাইস প্রেজেন্টেশন। ধন্যবাদ। কিছু জিজ্ঞাসা থাকলে করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে সব কিছু এইভাবে উত্তর দেওয়া সম্ভব না সেটা আমিও জানি, তবে আমি চেষ্টা করছি। নাহিদ আনোয়ার, তোকে দেখছি, তুই চিন্তা করিস না। হ্যাঁ, ধন্যবাদ। একটু ওয়েট কর, তো রিপ্লাইও পাবি জানি। আচ্ছা, আর হেপাটাইটিস সি সম্পর্কে যেটা কথা বলছিলাম সেটা তো আগেই বলা আছে যে হেপাটাইটিস সির ভালো চিকিৎসা বাংলাদেশে সম্ভব। এবং যদি হেপাটাইটিস সির আসলে মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে, আমরা লিভার বিভাগ থেকে এই
70 বা 80 হাজার টাকার যে ওষুধটা, এটা আমরা বিনামূল্যে প্রদান করে থাকার চেষ্টা করি। এই মুহূর্তে দেয়া যাচ্ছে না আসলে, এই বছর অর্থ বছরে যে বাজেটটা ছিল সেইটাতে আমরা সম্পূর্ণ করেছি এবং প্রায় 1000 লোককে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে, প্রায় 80 হাজার টাকার, এবং তাদের রেসপন্স খুব ভালো ছিল এবং ভালো আছেন। আমরা আশা করি যে যদি কারো এরকম সমস্যা হয় তবে অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় লিভার বহির্বিভাগে যোগাযোগ করলে অবশ্যই একটা ভালো পরামর্শ পাওয়া যেতে পারে। আমি আবার ফিরে যাচ্ছি যে অনেকেই আগে থেকে জিজ্ঞেস করেছিল যে ফ্যাটি লিভার বা লিভারের চর্বি এইটার ব্যাপারে। আসলে লিভারের চর্বি এইটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে হয়ে থাকে। ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলোতে, সেগুলোতে দেখা যায় যে ওদের নর্মাল যে ফুড হ্যাবিটে অ্যালকোহল, দেখা যায় যে তাদের লিভারের চর্বি জমা হয় এবং এটা কোনো একটা সময় দেখা যায় যে লিভার সিরোসিস তৈরি করতে পারে, লিভার ক্যান্সার করতে পারে। তবে বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে যে আমাদের আসলে ফুড হ্যাবিটটা খুব বাজে। আমাদের অনেকে 3 বেলা ভাত খেতে হয়। অতিরিক্ত ভাত খাওয়ার ফলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটা বা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস যেটা এখন বলে স্বাভাবিক ভাষায় ফ্যাটি লিভার, সেটা দেখা যাচ্ছে যে কোনো সমস্যা না থাকলেও আলট্রাসোনোগ্রাম করতে যেয়ে অনেকের লিভারের এই ফ্যাটি লিভার ধরা পড়ছে। আমাদের অনেকেরই বাবা মা আছেন যারা বিভিন্ন সময় পরীক্ষা করতে যেয়ে দেখা যায় যে ফ্যাটি লিভারটা ধরা পড়ছে। এটা নিয়ে অনেকেই চিন্তিত হয়। আসলে এটা চিন্তা হওয়ার কারণও আবার চিন্তিত না হওয়ার মতো কারণ। কেন আমি বলি যে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে বর্তমানে যে পরীক্ষাটা করা হয়েছে, ফুড হ্যাবিটের কারণে প্রায় 30 ভাগ লোকের ফ্যাটি লিভার থাকে। এই 30 ভাগ লোকের মধ্যে দেখা যায় যে 5 থেকে 10% লোকের নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস থাকে। এইটার সমস্যা হচ্ছে এদের দেখা যায় যে লিভারটা ক্রমাগত ইনজুরি হতে থাকে, সরি, এবং জীবনে কোনো একটা সময় দেখা যায় যে এটা সিরোসিস ডেভেলপ করতে পারে। সিরোসিসের সাথে অনেক সময় দেখা যায় যে এরপরে লিভার ক্যান্সারও তৈরি হতে পারে। কিন্তু আসলে সবারটা এইরকম না। সবারটা এরকম কিনা, আপনারটা কিনা, এটা পরীক্ষা করার জন্য অবশ্যই লিভার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে এবং পর্যায়ে যদি ধরা পড়ে, এটারও খুব সুন্দর এটা চিকিৎসা আসলে বিভিন্ন রকম আছে। তবে দেখা যায় যে যাদের প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা আছে, বা যারা দেখা যায় যে ওভারওয়েট, যারা অনেক সময় বসে থাকতে হয়, তাদের এই ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমি প্রথমেই বলেছি যে আমাদের অনেকে দেখা যায় যে ভাতের পরিমাণটা বেশি থাকে। সুতরাং আসলে আমাদের জেনারেশন যারা, তাদের জন্য কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে। মেনে চলার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের সবার ইন জেনারেল কমপক্ষে খুব বেশি হলে 2 বেলা, এবং চেষ্টা করতে হবে 1 বেলা ভাত খাওয়ার ব্যাপারে। আসলে প্রোটিনের ব্যাপারে খুব একটা সমস্যা নেই। মাছ, মুরগি, ডিম এইগুলো তবে বেশি সমস্যা যেটা, সেটা ভাত পরিবর্তে আমরা রুটিটা খাওয়ার চেষ্টা করতে পারি। তবে রুটি আলুর সাথে না। আলুটা আসলে ভাতের পরিপূরক হিসাবে, কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে কাজ করে। এই জন্য আলু বা সুগার, চিনি জাতীয় খাবারটা একটু কমিয়ে দিতে হবে। আমাদের যেহেতু যারা পরীক্ষা দিয়েছি সবাই এখন লাইফের থার্ড ডিকেটে চলে এসেছি, বয়সটা 30+ দিকে চলে এসেছে। সো আমাদেরকে অবশ্যই 30 মিনিট চেষ্টা করতে হবে, সপ্তাহে কমপক্ষে 4 থেকে 5 দিন হাঁটার চেষ্টা করতে হবে। আমাদের ওজনটা যাদের বেশি আছে তাদের কমানোর চেষ্টা করতে হবে, এবং এইটা খুব বেশি রেটে না। বর্তমানে দেখা যায় যে ওয়েটটা খুব কমানোর একটা চেষ্টা চলে। এটা খুব বেশি রেটে না। দেখা যায় যে আপনি চেষ্টা করতে পারেন 2 থেকে 3 মাসে 2-3 কেজি করে ওজনটা কমানোর চেষ্টা করতে হবে। ওজন কমালে দেখা যায় যে এই ফ্যাটি লিভারের যে সমস্যাগুলো সেটা আবার রিভার্স করতে থাকে। অনেকের বলা হয় যে মোট ওজনের 9% যদি আপনি কমান, তাহলে দেখা যায় যে লিভারের যে সমস্যাগুলো থাকে সেইগুলো আবার রিভার্স করতে শুরু করে। কিন্তু আসলে এটাই শেষ না, এটা আমি আসলে জেনারেল কথাবার্তা বলেছি। এছাড়া আপনি ডায়াবেটিস যদি আক্রান্ত হন, আপনার যদি রক্তে চর্বি হবে, সুস্থ জীবনযাপন মেনে চলতে হবে। এরপরেও যদি দেখা যায় যে ফ্যাটি লিভার বা আপনার থাইরয়েডের চিকিৎসা করার পরেও যদি দেখা যায় যে আপনার ফ্যাটি লিভারের সমস্যা হচ্ছে, আপনার লিভারের টেস্টগুলো উল্টোপাল্টা আসছে, তাহলে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে আরও, এবং অবশ্যই লিভার বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে। আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে লিভারের যে কোনো রোগ রিলেটেড, আপনারা জিজ্ঞেস করতে পারেন। যারা দেখছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করলে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি কারো কোনো প্রশ্ন বাদ পড়েছে কিনা একটু দেখার চেষ্টা করি। আমার তো থাইরয়েড প্রবলেম, জেনিয়া খান সাথী। আচ্ছা,
থাইরয়েডের যাদের সমস্যা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের অনেক মেয়ে হাইপোথাইরয়েড সমস্যায় ভোগে। হাইপোথাইরয়েড থাকলে আপনার থাইরয়েডের অবশ্যই চিকিৎসা করতে হবে। চিকিৎসা করলে আপনার যদি ওজনটা ঠিক মতো থাকে, দেখা যায় যে হাইপোথাইরয়েড যাদের থাকে তাদের ওজনটা একটু বেশি থাকে। দুইটা সমস্যাই আসলে ফ্যাটি লিভার করতে পারে। আপনার অবশ্যই ফ্যাটি লিভারের আছে কিনা এটা আলট্রাসোনোগ্রাম করলে খুব সহজ একটি পরীক্ষা। যে কোনো একটা ভালো জায়গায় আলট্রাসোনোগ্রাম করলে আপনাকে বলে দেবে যে আপনার ফ্যাটি লিভার আছে কিনা। ফ্যাটি লিভার থাকলে অবশ্যই সেই অনুযায়ী চিকিৎসা করলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আর বেশি সমস্যা হলে তো আসলে আমরা আছি ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। র্যাপিড ওয়েট লস করলে কি ফ্যাটি লিভারের চান্স আছে? হ্যাঁ, র্যাপিড ওয়েট গেইন এবং র্যাপিড ওয়েট লস দুইটাই ফ্যাটি লিভারের প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়েছে। আসলে দেখা গেছে যে এই জন্য আমরা বলি। আর আরেকটা সমস্যা হচ্ছে র্যাপিড ওয়েট লস যেটা করা হয় এটা সাস্টেইন করে না অনেক সময়। র্যাপিড ওয়েট লস করার পরে যেটা দেখা যায় যে ওয়েট লসে যখন আসলে একটা মানুষের সব সময় এইভাবে করা সম্ভব না, এবং আপনি একদম ফুড কমিয়ে দিয়ে একদম কম খেয়ে আসলে আমাদের দৈনন্দিন যে কাজগুলো এগুলো অনেক সময় করা সম্ভব হয় না। সুতরাং আমরা আসলে র্যাপিড ওয়েট লসটাকে ইনহিবিট করার চেষ্টা করি। আমরা বলি যে একটা সাস্টেইনড অল্প অল্প করে আস্তে আস্তে ওজনটা কমানোর। এবং র্যাপিড ওয়েট লসে দেখা গেছে যে ফ্যাটি লিভার হওয়ার চান্সটা অনেকাংশে বাড়িয়ে দেয়, এবং এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত একটি ব্যাপার। সাইয়েদ আহমেদ শামীম, হজমের সমস্যা হয় লিভারের সাথে কি কোনো সম্পর্ক আছে কিনা বন্ধু? হ্যাঁ, হজমের সমস্যা যেটা সেটা লিভারের সমস্যা হতে পারে, পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন সমস্যা হতে পারে। হজমের সমস্যা আসলে বিভিন্ন রকম হতে পারে। অনেকের দেখা যায় যে খেয়ে হজম হয় না। তবে সবসময় যেটা দেখা যায় যে এটা ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম একটা ব্যাপার আছে। এইটা অনেক কিছু নিয়েই আসলে এটা জড়িত। তবে অনেকের বিভিন্ন খাবারে হজমের সমস্যা থাকতে পারে, যেমন অনেকের দুধ খেলে সমস্যা হয়, ল্যাকটোজ ইনটলারেন্স। সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকে যে যে খাবারগুলো সমস্যা সেগুলো একটু কম খাওয়ার জন্য। তবে হজমের সমস্যা আরেকটি সমস্যা হজমের সমস্যা বলে নিয়ে আসে, যেমন দেখা যায় অনেক সময় আইবিডি, ইরিটেবল আইবিএস, যেটা ইরিটেবল বাউল সিনড্রোম। ইরিটেবল বাউল সিনড্রোম হলেও আসলে অনেক সময় মনে হয় যে হজম হচ্ছে না, 4 থেকে 5 বার পায়খানা হচ্ছে। সেক্ষেত্রে এটারও ভালো সমাধান আছে। তবে আমরা ইনিশিয়ালি বলি যে যে সকল খাবার পেট নরম করছে, যেমন দুধ, শাক, এগুলো একটু কম খাওয়ার জন্য। বা দেখা যায় যে অনেক সময় কারো কারো আছে যেমন আটা তৈরি জিনিস, ময়দার তৈরি জিনিসগুলো খেলে সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা আটা বা ময়দার তৈরি জিনিসপত্র কম খাওয়ার কথা বলে থাকি। আচ্ছা, আলমগীর হোসেন, দোস্ত আমার ইউরিক অ্যাসিড 8.1, পা এর গোড়ালি ব্যথা করে। আচ্ছা, ইউরিক অ্যাসিড যেটা বেশি, এইটা যদি সাথে শুধু ইউরিক অ্যাসিড যেটা বেশি সেইটাকে আমরা হাইপার ইউরিসিমিয়া বলি। এটা বিভিন্ন কারণে রক্তে বেশি থাকতে পারে। অনেক সময় বিভিন্ন শরীরবৃত্তীয় কারণেও বাড়তে পারে, আবার অনেক সময় দেখা যায় যে কিডনির যে সমস্যা সেগুলোর জন্য বেশি থাকতে পারে। তবে যদি আপনার পায়ে ব্যথা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটা চিন্তা করি যে গাউট এক ধরনের বাত। এখানে বিভিন্ন শরীরের জয়েন্টগুলো ইনভলভ হয়ে থাকে এবং শরীরের জয়েন্টগুলো ব্যথা হয়ে থাকে, মারাত্মক ব্যথা নিয়েও আসতে পারে। সেক্ষেত্রে আমরা এই রকম যে সমস্যা, ইউরিক অ্যাসিডের জন্য বিভিন্ন ওষুধ দেওয়া যায়, এবং যদি ব্যথা থাকে ব্যথা কমানোর জন্য বিভিন্ন ওষুধ দেওয়া যায়। এটা আসলে লিভারের সাথে ডিরেক্ট খুব বেশি সম্পর্কিত না। এটা আসলে ব্যথা জনিত যে ডাক্তার আছেন তারা ভালো পরামর্শ দিতে পারবেন। তবে ইউরিক অ্যাসিড কম রাখার জন্য বিভিন্ন খাবার যেগুলো আছে সেগুলো কম খেতে হবে, এবং সাথে কিডনির সমস্যা আছে কিনা এগুলো চেক করতে হবে, এবং যদি ব্যথা থাকে বিভিন্ন ব্যথা কমানোর ওষুধ গ্রহণ করতে হবে। মোহাম্মদ আবু জাহিদ মাসুম, আলহামদুলিল্লাহ, হ্যাঁ ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইরান। আর ফ্যাটি লিভার নিয়ে যেটা বলছিলাম, আসলে ফ্যাটি লিভারের সমস্যা হচ্ছে যে আমরা একসময় আমাদের যে সিরোসিসের যে পেশেন্টগুলো আসতো, সিরোসিসের পেশেন্টগুলো দেখা যেত যে সবগুলো হেপাটাইটিস বি, সি এইরকম রোগ নিয়ে, বা অ্যালকোহল রিলেটেড, যারা অতিরিক্ত মদ্যপান করেন তাদের। এখন একটা ভালো পোর্শন দেখা যাচ্ছে আমাদের ওয়ার্ডগুলোতে যে সিরোসিসের পেশেন্টগুলো ভর্তি হয় তাদের একটা বড় পোর্শন দেখা যাচ্ছে যে আসলে তাদের হেপাটাইটিস বি, সি বা মদপানের কোনো হিস্ট্রি ছিল না। তাদের দেখা যাচ্ছে যে প্রেশার বা ডায়াবেটিস ছিল, সেখান থেকে তাদের একবারে সিরোসিস নিয়ে আমাদের কাছে ভর্তি হয়, এবং সেক্ষেত্রে আমরা দেখি যে তাদের এই সিরোসিসের পিছনে দায়ী ছিল
ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার থেকে লিভারটা আস্তে আস্তে সিরোসিস তৈরি করেছে। সুতরাং যাদের ফ্যাটি লিভার আজকে আছে, এই মুহূর্তে সমস্যা না করলেও দেখা যাবে যে আজ থেকে 15-20 বছর পর বা 25 বছর পর এটা একটা সমস্যা করতে পারে। সেক্ষেত্রে আমাদের আগে থেকেই অবশ্যই নিজের শরীরের ব্যাপারে, যেহেতু আমাদের অনেকেই সচেতন, এই সচেতনতার হিসাবে আমাদের ফ্যাটি লিভারটা আছে কিনা, আমাদের যাদের পেটে দেখা যায় যে অল্প খেলে পেট ভরা লাগে, একটু অল্প পরিশ্রম করলে দেখা যায় হাঁপিয়ে উঠছে, পেটে ব্যথা করে, বা দেখা যায় যে পেটের উপরাংশটা অনেক সময় একটু মনে হয় যে পেটটা ভরা ভরা লাগে না খেলেও, এইরকম যাদের সমস্যা আছে, আলট্রাসোনোগ্রাম একটা আমরা করে ফেলতে পারি। আলট্রাসোনোগ্রাম করলে যদি ফ্যাটি লিভার থাকে তাহলে আগে থেকে আমরা ব্যবস্থা নিতে পারি, এবং অনেক রকমই ওষুধ আছে, আমরা ওষুধের মাধ্যমে, বিভিন্ন নিয়মকানুনের মাধ্যমে আমরা অবশ্যই এটা নিয়ন্ত্রণ করতে পারি ইনশাল্লাহ। চক্রবর্তী মুনমুন, খুব ভালো, ধন্যবাদ। ফারজানা এ ফ্যান্সি, হাই ফ্যাট বেস ডায়েট করলে কি লিভারে প্রবলেম হতে পারে? হ্যাঁ, আমি আগে যেটা বলেছিলাম যে রক্তে চর্বির একটা প্রধান কারণ হচ্ছে, লিভারে চর্বির একটি প্রধান কারণ হচ্ছে রক্তে চর্বি বেড়ে যাওয়া। যদি আপনি অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করতে, সেটা এমনি বাড়তে পারে। অনেকে দেখা যায় যে অনেক চিকন, কিন্তু তাদের দেখা যায় যে রক্তে চর্বির পরিমাণটা বেশি। এবং শুধু যে মোটা মানুষেরই চর্বির পরিমাণ বেশি হবে তেমন না, অনেকের বংশগতভাবেও বেশি থাকে। সুতরাং আপনি যদি ফ্যাটি খাবার বেশি খান, যেমন আমাদের এখন বর্তমানে ফুড হ্যাবিটের মধ্যে ফাস্ট ফুড খুব ক্ষতিকর। বিশেষ করে আপনি যদি সেখানে অনেক ধরনের সস ইউজ করা থাকে, ফাস্ট ফুডে যে সল্টগুলো ইউজ করা থাকে সেগুলো অনেক ক্ষতিকর, এবং এইগুলো অবশ্যই আপনার সুগার লেভেল বাড়িয়ে দেয়। এগুলোতে অনেক সুগার বেশি থাকে, এবং এইটা অনেকাংশে আপনার ডায়াবেটিস বা কারণ হতে পারে। রাবিয়া বিনতে আবদুল্লাহ, সাফি সিরাপ খেলে কি লিভার বা কিডনির সমস্যা হবে? আসলে কোনো ওষুধ খেলে কতটুকু সমস্যা হবে এইটা মার্কেটে ছাড়ার আগে, আমাদের যে ওষুধগুলো সেগুলো মার্কেটে ছাড়ার আগে একটা বিশাল পরিমাণে একটা লোকজনকে আগে ওষুধগুলো দেওয়া হয়, ওষুধগুলো দিয়ে দেখা হয় যে ওষুধগুলো কোনো সমস্যা তৈরি করছে কিনা। যদি দেখা যায় যে কোনো ওষুধ আসলে ভালো কাজের চেয়ে দেখা যায় সমস্যা বেশি তৈরি করছে, তাহলে সেই ওষুধগুলো মার্কেটে ছাড়া হয় না। এখন আপনি যে সাফি সিরাপের কথা বলছেন, এগুলো আসলে অনেকাংশে হার্বাল কিছু ওষুধ থাকে বা বিভিন্ন আয়ুর্বেদিক কিছু ওষুধ থাকে। এই ওষুধগুলোর সমস্যা হচ্ছে, এই ওষুধগুলো অনেকাংশে ক্ষেত্রে আপনাকে উপকার দিবে কিনা এইটা আমি বলতে পারছি না, কিন্তু এই ওষুধগুলো লং টার্মে কোনো ক্ষতি করবে কিনা এই ব্যাপারে কোনো গবেষণা নেই। এবং যেহেতু আমরা মেডিকেল সায়েন্স একটি সায়েন্স, এবং এটা গবেষণার বাইরে কোনো কথা বিশ্বাস করে না, এই মুহূর্তে এটা লিভার বা কিডনির কোনো সমস্যা কোনো গ্যারান্টি দিতে পারছি না, তবে করবে না এটা আসলে বলা সম্ভব না। সুতরাং আসলে যেগুলো রেজিস্টার্ড ডক্টর কর্তৃক প্রদানকৃত ওষুধ, বা যেগুলো আসলে বাংলাদেশের ঔষধ প্রশাসন কর্তৃক নির্ধারিত ওষুধ, বাইরে কোনো, আমরা অবশ্যই লিভারের আমরা একটা বড় পোর্শন দেখে থাকি যে আমাদের লিভারের যেগুলো জন্ডিস থাকে সেগুলো প্রধানত এ বা ই ভাইরাস থেকে হয়ে থাকে। কিন্তু যখন তারা বিভিন্ন গাছামো ঔষধ, হার্বাল ওষুধগুলো খায়, তখন দেখা যে তখন তাদের সেরে উঠতে অনেক সমস্যা হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে লিভার ফেইলিওরেরও কারণ হয়। এই জন্য আমরা সকল রোগীকে একটা পরামর্শ প্রদান করে থাকি, কোনো হার্বাল আয়ুর্বেদিক বা এরকম কোনো ওষুধ খাওয়া যাবে না। সুতরাং আমি আসলে আপনি যে ওষুধটার কথা বলেছেন, এই ওষুধটা কতটুকু কাজে দেবে বা কতটুকু সমস্যা করবে এই ব্যাপারে আসলে ক্লিয়ার কাট কোনো এভিডেন্স নেই, তাই আমি আপনাকে বলতে পারছি না যে ওষুধটা কতটুকু সমস্যা করবে। জেনিয়া খান সাথী, ডাক্তার চশমা কেন পরে? আচ্ছা, ডাক্তারের চোখে সমস্যা থাকলে আসলে চশমা পড়তে হবে। চশমা না পড়লে যেহেতু কিছু দেখতে পারি না, সুতরাং চশমা না পড়তে পারলে আসলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু আল্লাহ চোখে সমস্যা দিয়েছেন, চশমা পড়তে হবে, কিছু করার নেই। এস এম সিয়াম হাসান, আচ্ছা দোস্ত, আমার ভাজা পোড়া খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, কি করব? আচ্ছা, ভাজা পোড়া আসলে কোনো স্বাস্থ্যকর কোনো খাবার না, এটা আমরা সবাই জানি, কিন্তু দেখা যায় যে আমরা অনেক সময়ই ভাজা পোড়া খেতে হয়। আসলে
দেখা যায় যে যে খাবারগুলো খারাপ, আমাদের শরীরের জন্য খারাপ, আমাদের সেই খাবারগুলোর প্রতি একটা সব সময় বিশেষ আকর্ষণ কাজ করে, ভাজা পোড়া এর বাইরে না। ভাজা পোড়া খাওয়ার যেটা সমস্যা সেটা হচ্ছে আসলে খুব অল্প পরিমাণে খেলে, কিন্তু বেশি পরিমাণ যদি রেগুলার খাওয়া হয় তাহলে অবশ্যই সমস্যা করতে পারে। স্পেশালি ভাজা পোড়া আমরা যেটা সেটা হচ্ছে অনেক সময় বাইরের ভাজা পোড়া খাই, সেক্ষেত্রে তেলগুলো আসলে স্বাস্থ্যকর থাকে না, সেই তেলগুলো অনেকাংশেই ক্ষতি করে। আর যেটা দেখা যায় যে ভাজা পোড়া খেলেই গ্যাস্ট্রিকের সমস্যা হয়, গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে। গ্যাস্ট্রিকের ওষুধ আমরা আসলে বিভিন্ন ধরনের গ্যাসের যে ওষুধ খাই, সেইটা আমার একটু সমস্যা হলে একটু খেলাম এরকম কিছু না। গ্যাস্ট্রিকের ওষুধের নিয়মতান্ত্রিক উপায়ে একটানা কিছুদিন খেতে হবে। এবং যদি মনে হয় যে আসলে গ্যাস্ট্রিকের সমস্যা নিয়মিত হচ্ছে, তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা প্রধানত যে সমস্যার দ্বারা হয়ে থাকে, যে জীবাণুর দ্বারা হয়ে থাকে, হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা একদম দূর করার জন্য ভালো চিকিৎসা আছে। সেইটা যে কোনো রেজিস্টার্ড ডক্টরকে জিজ্ঞেস করলে সেই ওষুধটা খেতে পারবে। তবে আর যদি দেখা যায় যে আসলেই খুব বেশি সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে গলার মধ্যে নল দিয়ে এন্ডোস্কোপি যে পরীক্ষা, সেইটা আসলে যোগাযোগ করলে যে কোনো সময় এন্ডোস্কোপি পরীক্ষাটা করা যাবে। যে কোনো লিভার বা গ্যাস্ট্রোএন্টারোলজি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করলে এন্ডোস্কোপি সরাসরি দেখা যাবে যে আসলেই কোনো আলসার আছে কিনা, গ্যাস্ট্রিক আলসার বা ডিওডেনাল আলসার। সেক্ষেত্রে থাকলে সেখান থেকে যদি ফার্দার কোনো ট্রিটমেন্টের দরকার হয় সেটাও নেওয়া যাবে। তবে একমাত্র আমি বলবো প্রধান উপায় হচ্ছে খাবারটা অ্যাভয়েড করা। যে খাবারগুলো সমস্যা হচ্ছে, বিশেষ করে ভাজা পোড়া, দীর্ঘ সময় খালি পেটে থাকা, অস্বাস্থ্যকর খাবার খাওয়া, এগুলো পরিহার করলে আমার মনে হয় নিয়মিত বেশি পরিমাণ পানি পান করলে, রাতে ঠিকমতো নিয়ম মতো ঘুমালে, ধূমপান পরিত্যাগ করলে এবং অবশ্যই দিনে 1.5 থেকে 2 লিটার পানি পান করলে অবশ্যই এই সমস্যা থেকে বেঁচে থাকা সম্ভব। আচ্ছা, বেটা ভাজা পোড়া খাওয়া ছাড়, নাহিদ আনোয়ার, হ্যাঁ আসলেই পরিহার করাটাই সবচেয়ে ভালো উপায়, আমারও মনে হয় সেটাই। দোস্ত লাস্ট মোহাম্মদ ইব্রাহিম, দোস্ত লাস্ট 4 মাসে প্রায় 4 কেজি ওয়েট কমে গেছে, এটা কি কোনো হেলথ প্রবলেম এর লক্ষণ কিনা? আর আমি গরম পানি খাইতেছি ডেইলি 4 থেকে 5 বার। থ্যাংকস দোস্ত। আচ্ছা মোহাম্মদ ইব্রাহিম, 4 মাসে 4 কেজি ওজন কমে যাওয়া, আচ্ছা এটা ডিপেন্ড করছে আপনি ওজনটা কমাতে যাচ্ছেন কিনা। যদি ওজনটা কমাতে চান, যদি ওজনটা কমানোর চেষ্টা করে থাকেন বা আপনার ফুড হ্যাবিটে যদি রিসেন্ট কোনো পরিবর্তন আসে, যেমন আপনি আগে ভাতটা বেশি খেতেন, ভাত কমিয়ে দিয়েছেন, ফাস্ট ফুড অ্যাভয়েড করছেন বা হাঁটা শুরু করেছেন, তাহলে 4 মাসে 4 কেজি ওজন কমা খুব বেশি দুশ্চিন্তার কারণ না। কিন্তু দেখা যায় যে আপনি আসলে চেষ্টা করেননি কিন্তু ওজন কমে যাচ্ছে, আপনি কাজ করতে পারছেন না, রেগুলার টায়ার্ড হয়ে যাচ্ছেন, তাহলে এটা একটু চিন্তার বিষয়। সেক্ষেত্রে আসলে অনেক রকম রোগী হতে পারে। তবে আমরা প্রথমে আসলে খারাপ কিছু চিন্তা করব না, কিন্তু খারাপ কিছু এই মুহূর্তে চিন্তা করার দরকার নেই। আপনি আগে চেক করুন যে আপনার খাবারটা ঠিক মতো হচ্ছে কিনা। বিশেষ করে আমি বলবো যে দুশ্চিন্তা, এখন আমরা আসলে একটি বৈশ্বিক মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের আসলে অনেকেরই ঘুমের সমস্যা হচ্ছে, আমাদের অ্যাংজাইটিটা বেড়ে গেছে, আমরা বিভিন্ন সময় টিভিতে দেখছি বিভিন্ন সমস্যা, আপনি দিনে 4-5 বার করে পানি খাচ্ছেন, গরম পানি, এটা আসলে একটা চিন্তা, একটা জিনিস ক্লিয়ার করছে যে আপনি আসলে বেশ, যদি আগে থেকে না খেয়ে থাকেন করোনা ভীতিতে ভুগছেন। আপনার যদি এই পরিমাণ করোনা ভীতি থাকে তাহলে আসলে ঘুমের সমস্যা হওয়ার কথা, অ্যাংজাইটি আসার কথা, এবং অ্যাংজাইটি যেগুলো ঘুমের সমস্যা, খাবারে অনীহা, এগুলো এমনিতে ওজন কমাতে পারে। আমার মনে হয় আপনি একটু খাবার দিকে নজর দেন, একটু অ্যাংজাইটিটা কমানোর চেষ্টা করেন, টিভি বেশি ঘন ঘন দেখা বাদ দেন। আসলে এত নিউজ দেখার, এত করোনা বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার নেই। আমরা আসলে দেখছি ফেসবুক খুললেই প্রত্যেকদিন নতুন নতুন ট্রিটমেন্ট একটি করে আসছে, এবং আমরা চিন্তা করছি যে এই ট্রিটমেন্ট করলে হয়তো ভালো থাকবে। আসলে এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই, বেসিক নিয়মগুলো পালন করুন। পানি খাওয়া, গরম পানি খাওয়া, এটা আসলে ওয়েল এস্টাবলিশড কিছু না, আমরা ধারণা করছি যে হয়তো কিছু উপকার দিতে পারে। এটার মধ্যে একটা প্রধান হচ্ছে অনেক সময় দেখা যায় যে আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, এই টাইমে যদি অনেক সময় ঠান্ডা লেগে থাকে তাহলে করোনার টেস্ট অনেকেরই করতে হবে, এবং তখন আমাদের স্বাস্থ্য বিভাগের উপর একটি প্রেশার আসবে। আসলে এত টেস্ট করা সম্ভব না, আপনিও জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় আরও বেশি টেস্ট করার কথা, আমরা এখনও 10,000-এর মতো টেস্ট করতে পারছি না। সুতরাং এই জন্য আসলে পানি খাওয়ার ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে। কিন্তু আমি বলবো যে ওজন কেন কমছে এটা আপনি নিজেই খেয়াল করুন। তবে যদি ওজনটা বেশিরভাগ কমতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে আমাদের যে কমন কারণগুলো আছে বাংলাদেশে, সেগুলো আগে খেয়াল করতে হবে। থাইরয়েড চিন্তা করেন কি, যক্ষার কথা চিন্তা করেন, বাংলাদেশে খুব কমন, এবং এগুলো নিয়ে একদমই ভয়ের কিছু নেই। কিন্তু অবশ্যই রোগ হওয়ার আগেই রোগের চিকিৎসাটা বা রোগ নির্ণয় করা অত্যন্ত জরুরি।
শাহিন আক্তার, আমার গলস্টোন ছিল, তখনই ফ্যাটি লিভার ধরা পড়ে। গল ব্লাডার স্টোন অপারেশন করার পর ডক্টর ফ্যাটি লিভারের জন্য কোনো ওষুধ সাজেস্ট করেনি, কিন্তু আমার মনে হয় আমার ফ্যাটি লিভারের সমস্যা আছে। ওয়েট ওয়েট বেশি, এক্ষেত্রে আমি কি ওষুধ খেতে পারি সাজেস্ট করেন? হ্যাঁ, আসলে ওয়েট করতে হবে। আমি আগেই বলেছি ফ্যাটি লিভারের জন্য এসজিপিটি সহ বিভিন্ন যে পরীক্ষা, হেপাটাইটিস বি সি, এগুলো করে ফেলতে হবে। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, এগুলো করে ফেলতে হবে। ওজনটা কমাতে হবে, একবেলা ভাত খেতে হবে, 2 বেলা রুটি খেতে হবে, তো সপ্তাহে কমপক্ষে 5 দিন 30 মিনিট করে হাঁটতে হবে। যদি দেখা যায় যে লিভারের সমস্যাগুলো তারপরে ইমপ্রুভ করছে না, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে ফাইব্রো স্ক্যান, নতুন কিছু পরীক্ষা আছে যেগুলো ভালো হাসপাতালগুলোতে হয়ে থাকে। ফাইব্রো স্ক্যান করলে আসলে আলট্রাসোনোগ্রামের চেয়ে বেটার মতামত দেওয়া যেতে পারে। তবে ফ্যাটি লিভার নিয়ে আসলে ওজন যদি বেশি থাকে, ফ্যাটি লিভার থাকে, এটা হেলাফেলা করার কোনো দরকার নেই। বেসিক যে নিয়মকানুন এগুলো মেনে চলতে হবে। আর অন্যান্য যে সমস্যাগুলো, যেমন আপনার ওজনটা বেশি, সুতরাং ডায়াবেটিস পরীক্ষা, প্রেশার পরীক্ষা, এগুলো একটু দেখা দরকার, রক্তে কোলেস্ট্রল এগুলো দেখা দরকার, আমি আগেও বলেছি। সুতরাং আসলে সমন্বিত একটা চিকিৎসার জন্য একজন চিকিৎসকের পরামর্শ নিলে খুব ভালো হয়। সেক্ষেত্রে আপনি যদি ঢাকায় থাকেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির বহির্বিভাগে, লিভার বহির্বিভাগে আপনাকে স্বাগতম। আর এছাড়া যদি যে কোনো আপনি বিভাগীয় সদরে থাকেন, যে কোনো মেডিকেল কলেজে লিভার বিভাগীয় যিনি চিকিৎসক আছেন বিশেষজ্ঞ, তাকে দেখালে তিনি খুব ভালো পরামর্শ দিতে পারবেন। তবে এখনই যদি আপনি চিকিৎসা নেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেক সুবিধা হবে। জেনিয়া খান সাথী, ডাক্তার যদি ব্যাচমেট হয় আপনি করে কাদের বলতেছে? আসলে এটা অভ্যেস হয়ে গেছে যে নর্মালি দেখা যায় যে যে কোনো বয়সের হলেই অনেক সময় আমাদের কাছে অনেক ইয়াং পেশেন্টও আসে। পেশেন্টদের সবসময় আপনি করে বলাটা মনে হয় সেফ, সেক্ষেত্রে পেশেন্টের প্রাইভেসিটাও ভালো থাকে। তবে আসলে আমি তুমি করে বলাটাই মনে হয় লজিক্যাল ছিল, সেক্ষেত্রে আসলে আমি দুঃখিত। আমি চেষ্টা করব। ধন্যবাদ। আল আমিন তালুকদার, আমার মায়ের খুব গ্যাস্ট্রিক, কিছুতেই কমছে না, অনেক বছর যাবত, কি করলে ভালো হবে প্লিজ সাজেস্ট। হ্যাঁ, গ্যাস্ট্রিকের আমি আগেও বলেছি, যদি আসলে বেশি সমস্যা হয় তাহলে একটা এন্ডোস্কোপি করে ফেলা যায় যদি গলা জ্বালাপোড়া করে। কারণ বয়স্ক রোগীদের গ্যাস্ট্রিকের সমস্যা অনেক দিন থাকলে, যদি খাবার গিলতে সমস্যা হয়, দেখা যায় অনেক সময় যদি পেটে চাকার মতো অনুভূত হয়, বয়স্ক রোগীদের ক্ষেত্রে আসলে দেরি করা উচিত না। এমনি নর্মালি আপনার একটা এন্ডোস্কোপি করে রাখা যায়। আর যদি এমনি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া যায়। তবে রিসেন্ট যেটা দেখা যায় যে গ্যাস্ট্রিকের ওষুধ একটানা অনেক দিন খাওয়ার ফলে যে সমস্যাটা দেখা দেয় যে কিডনির বিভিন্ন সমস্যা তৈরি করে, দেখা গেছে আসলে বাংলাদেশে অনেক মানুষ বিনা কারণে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য ওষুধ খেয়ে থাকে। আসলে এটা কতটুকু জরুরি, অনেক সময় দেখা যায় যে মানসিক কিছুটা সমস্যাও দায়ী। তবে আমাদের মেনলি যেটা দায়ী ফুড হ্যাবিট, আমরা ঘুমের কিছুক্ষণ আগে খেয়ে ঘুমাতে যাই, আমাদের দেখা যায় যে খাবারের পরিমাণটা বেশি থাকে, আমরা আসলে ভাতটা আমাদের ফুড হ্যাবিট যেটা, সেটা অনেকাংশের ক্ষেত্রে দায়ী। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে অন্যান্য সমস্যা থাকে, আমি আগে বলেছি যে পানি কম খাওয়া, বেশি দুশ্চিন্তা করা, ঘুমের সমস্যা থাকে, এগুলো বিভিন্ন সমস্যা আপনার যে পাকস্থলিতে যে অ্যাসিডটা সিক্রেশন সেটা বাড়িয়ে দিতে পারে। এছাড়া আলসার থাকতে পারে, সেটা অবশ্যই ধরার জন্য আপনার এন্ডোস্কোপি করতে পারেন। আর না হলে আপনি পিপি যেগুলো হচ্ছে গ্যাসের ওষুধ, যেগুলো আমরা ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল যে ওষুধগুলো খাই, সেগুলোর নিয়ম মেনে অবশ্যই 14 দিন খেয়ে তারপরে আপনি ফুড হ্যাবিটটা ঠিক করার চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে আশা করি ভালো ইমপ্রুভমেন্ট আশা করা যায়। আর একটানা বেশি দিন খাওয়ার দরকার নেই, একটানা বেশি দিন খেয়ে আসলে খুব একটা লাভ হবে না। ফারহানা আক্তার, ইফতারের পর বেশি দুর্বল হয়ে পড়ি, বসে থেকেও মাথা ঘোরায়। আচ্ছা, আসলে এখন রোজা যেইটা প্রায় 15 ঘন্টার যে রোজা, এইটা আসলে অনেকের জন্য অনেক কষ্টকর, অনেকের শারীরিক সক্ষমতা একরকম না। সেটা যেটা হয় ইফতারের পর টায়ার্ডনেস সবারই খুব কমন, এটা আসলে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই। তবে আপনি ইফতারটা কি ইফতার গ্রহণ করছেন এটা খুব ইম্পর্টেন্ট। ইফতারে অবশ্যই পানির পরিমাণটা অনেক বেশি থাকা দরকার। ফ্রুটস যেইটা, বিভিন্ন ধরনের ফলমূল, সেটা অবশ্যই বেশি থাকার কথা। আমাদের একটি কমন চিন্তাভাবনা হচ্ছে আমাদের ইফতারে অবশ্যই ভাজা পোড়া খেতে হবে। এটা আসলে খুব বাজে একটা ব্যাপার। 15 ঘন্টা আপনি খালি পেটে থাকার পর যদি আপনি ভাজা পোড়া খান,
তাহলে দেখা যাবে যে আপনার যে এমনিতেই পেটটা খালি ছিল, তারপরে ভাজা পোড়া খেয়ে অ্যাসিডিটির পরিমাণটাও বেশি হতে পারে। সুতরাং অবশ্যই নর্মাল যে খাবারগুলো, আমরা যে খাবারগুলো নিয়মিত খাই, ভাত বা রুটি, সেগুলো খাওয়াটা বেটার কিন্তু। আর সাথে পানি পান করতে পারেন। ইফতারের পর কিছুক্ষণ রেস্ট করা অবশ্যই বাঞ্ছনীয়। এবং ইফতারের পর চেষ্টা করা যায় যে প্রতিদিন 15 থেকে 20 মিনিট একটু হাঁটার চেষ্টা করবেন অনেক সময়। আর যদি আপনি তারাবি পড়েন, তারাবি আদায় যদি করেন 20 রাকাত, তাহলে দেখা যায় যে অনেক সময় এক্সট্রা সাথে আর কোনো হাঁটার দরকার পড়ে না। তবে তারপরেও আপনি একটু বিশ্রাম করবেন। এটা আসলে মাথা ঘোরায়, দুর্বল লাগে, এটা খুব বেশি দুশ্চিন্তার কিছু নয়। 15 ঘন্টার রোজায় যে কেউ অসুস্থ হতে পারে। লিভারে চর্বি জমছে আর লিভার একটু বড় হয়ে গেছে, কি করবে? হ্যাঁ, চর্বি জমলে যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে লিভারটা বড় হওয়া শুরু করে। এটা খুব কমন। তবে যেহেতু লিভার বড় হচ্ছে, এখন আসলে এটা হেলাফেলার কোনো ব্যাপার না। লিভারে চর্বি জমে এবং লিভার বড় হয়েছে, এটা খুব তাড়াতাড়ি আপনার বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া দরকার। আগে চিন্তা করা হতো প্রথমে যে আসলে লিভারে চর্বি জমা খুব বড় কোনো সমস্যা না, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকেরই বড় সমস্যা নিয়ে হাজির হচ্ছে। সুতরাং আপনার যেহেতু লিভার বড় হয়ে গেছে, অ্যাডিশনাল অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার, স্পেশালি ভাইরাল যে সমস্যাগুলো, প্রোফাইলগুলো, সেগুলা প্লাস অন্যান্য যে সমস্যাগুলোর জন্য লিভার বড় হতে পারে সেগুলো আগে এক্সক্লুড করতে হবে। সেগুলো যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনাকে অন্যান্য যে চিকিৎসা সেগুলো দেওয়া যেতে পারে। আপনি অবশ্যই যদি লিভার বিভাগের একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেবেন। আর বেসিক কথাবার্তাগুলো আমি আগে বলেছি, সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। তারপরেও যদি সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই আমাদের যে গ্রুপের অ্যাডমিন প্যানেল আছে তাদের সঙ্গে কথা বলতে পারেন। সাইয়েদ আফরিন তন্নি, ফ্যাটি লিভার, সিআরপি 17, ইএসআর 40 প্রবলেমেটিক। আসলে ফ্যাটি লিভারের সাথে সিআরপি ইএসআর এর চেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ এসজিপিটি, লিভারের ফাংশনেরটা, এসজিপিটিটা করা খুব দরকার। সেইটা বেশি জরুরি। ফ্যাটি লিভারের আলাদা যে কথা বলেছি সবার জন্যই এক। আর ইএসআর দিয়ে আসলে খুব বেশি কিছু এইখানে বোঝা তেমন একটা যাবে না। আদার যে পরীক্ষা, এসজিপিটি, এসজিওটি, সিবিসি, এগুলো অন্যান্য যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো আসলে দেখা দরকার। ফেরদৌস এইচটা, ধন্যবাদ। লিভারে ওয়াটার স্টোর নিয়ে ব্রিফ কর প্লিজ। মাহবুবুজ্জামান, আমি আসলে প্রশ্নটা ক্লিয়ার বুঝতে পারিনি। লিভারে পানি জমার কথা হয়তো বলেছেন। লিভারে পানি জমা, আসলে লিভারে পানি জমে না, মেনলি পানিটা জমে আসলে পেটে, লিভার সিরোসিসের কারণে। লিভার সিরোসিসের জন্য পেটে যে পানিটা আসে, এটা অনেক সময় প্রথম সিমটম হিসেবে নিয়ে আসে যে আপনার লিভার সিরোসিস হয়েছে। পেটে পানি আসার প্রধানতম কারণ 60 থেকে 70% পেট ফুলে যাওয়া পানি দিয়ে, এটার প্রধান কারণ হচ্ছে লিভার সিরোসিস। সেক্ষেত্রে যদি লিভার সিরোসিস হয়, এটা আসলে লিভার সিরোসিসটা খুবই খারাপ রোগ। এটা আসলে এক সময় দেখা যেত লিভার সিরোসিস শুধু একটি খারাপ রোগই না, লিভার সিরোসিসের মৃত্যুর ঝুঁকিটা প্রচণ্ড বেশি থাকে, এবং লিভার সিরোসিস হলে আসলে লিভার ক্যান্সার হওয়ার চান্সটা আবার তখন বেড়ে যায়। এবং লিভার সিরোসিস হওয়ার পর যেটা সমস্যা হয়, পেটে পানির সঙ্গে অনেক সময় দেখা যায় বমির সঙ্গে রক্ত আসে। সেক্ষেত্রে আসলে এন্ডোস্কোপি করা যায়, এবং এক সময় আসলে খুব বেশি চিকিৎসা অ্যাভেলেবল ছিল না, কিন্তু আসলে বাংলাদেশে এখন লিভার চিকিৎসা অনেক এগিয়ে গেছে। এখন এন্ডোস্কোপি করার মাধ্যমে বা অন্যান্য সমস্যার মাধ্যমে লিভারের ক্যান্সারের পর্যন্ত অনেক দূর চিকিৎসা সম্ভব হয়েছে। এবং এখন আমাদের দেশে স্বল্প পরিসরে কিছুটা লিভার ট্রান্সপ্লান্টও শুরু হয়েছে। সুতরাং আসলে পেটে পানি, লিভারে পানি জমা আসলে না, পেটে পানি জমা যেটা, সেটা লিভারের কারণে যদি হয়ে থাকে, সেটা অবশ্যই লিভার সিরোসিসের কারণেই বেশি হয়ে থাকে। লিভার সিরোসিস যদি হয়, অবশ্যই আপনাকে খুব দ্রুত একজন লিভার বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে, এবং সেখানে আসলে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এবং পরীক্ষা নিরীক্ষার পরে বেশ ভালো সুন্দর চিকিৎসা বাংলাদেশে সম্ভব। সায়েদ আহমেদ শামীম, তুই তাহলে প্রেগনেন্ট হয়েছিস? না, আসলে এটা সম্ভব না, একটা পুরুষ মানুষ প্রেগনেন্ট হওয়া সম্ভব না। আচ্ছা, লিভারে ওয়াটার স্টোর, সাইফুজ্জামান রবি, হ্যাঁ বন্ধু, ক্যারি অন ব্রো। ধন্যবাদ রবি। নরোত্তম পাল, হ্যাঁ ছোটবেলার বন্ধু, ধন্যবাদ। ফারজানা ফেন্সি, আমার একজন ক্লোজ রিলেটিভ আজকে করোনা পজিটিভ হয়েছে, বাসায় আদার্স মেম্বাররাও কি হাই রিস্ক, কি অ্যাকশন নেওয়া যেতে পারে, কিছু সাজেশন দিও। আচ্ছা, ক্লোজ রিলেটিভ যদি করোনা আক্রান্ত হয়ে থাকে, প্রধান সমস্যা যেটা হচ্ছে, আমাদের ইন্ডিপেন্ডেন্টলি ধরে নিতে হবে যে আক্রান্ত হওয়ার এই আগের কয়েকদিনও উনি তার পরিবারের লোকজনের সাথে ছিলেন, তাহলে তার পরিবারের লোকজন অবশ্যই সংক্রমিত হয়েছেন। এখন আমাদের দেশে আসলে আক্রান্ত যিনি হয়েছেন তার পরিবারের আদার্স যে মেম্বার আছেন তাদেরও চিন্তা করতে হবে যে তারা অলরেডি এক্সপোজড। যিনি আক্রান্ত হয়েছেন তিনি পুরোপুরি আইসোলেশনে থাকবেন, বাসাতেই চিকিৎসা নিতে পারেন, নর্মাল প্যারাসিটামল, যে অ্যান্টিহিস্টামিন যে ওষুধ, আর নিয়মিত ভিটামিন সি যেটা
সমৃদ্ধ ফলমূল, পানি বেশি করে এবং সিভিট খেতে পারেন। তবে যদি শ্বাসকষ্ট শুরু হয় বা দেখা যায় যে অন্যান্য যে সমস্যাগুলো শুরু হয়, দেখা যায় যে জ্বরটা পরিমাণ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। বিশেষ করে শ্বাসকষ্টটা খুব ডেঞ্জারাস। আর ফ্যামিলির আদার্স যে মেম্বাররা, তারা অবশ্যই আলাদা থাকবেন তার কাছ থেকে, এবং তাদের ধরে নিতে হবে যে তারা অলরেডি এক্সপোজড, তাদের খুব সম্ভাবনা আছে করোনা হওয়ার। যদি কারো কোনো ন্যূনতম সিমটম থাকে, যেমন গলা ব্যথা, কাশি বা দেখা যায় হালকা হালকা জ্বর, তাহলে অবশ্যই তাদেরও সবার পরীক্ষা করতে হবে। যদি পরীক্ষা করা হয়, তাহলে যদি পজিটিভ আসে তাদেরকেও একই নিয়ম মেনে চলতে হবে। এনআর খান, ভেরি গুড, ধন্যবাদ। আপনি করে বলার কিছু নাই বন্ধু। হ্যাঁ হ্যাঁ, আমি আগেই বলেছি আসলে, ধন্যবাদ। শিরিন আক্তার, ডায়াবেটিস, প্রেশার, আদার্স সব ঠিক আছে এবং আমি নিয়মিত হাঁটি। খুব ভালো, কিন্তু তারপরেও আসলে ফ্যাটি লিভারটা, আমি বলেছি যে ফ্যাটি লিভার আসলে শুধু ফ্যাট জমার জন্য হবে তাও না। ফ্যাটি লিভার আসলে আদার্স যে অনেক সময় বিভিন্ন ওষুধের জন্য হয়ে থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কন্ট্রাসেপটিভ যে পিল, সেটা অনেক সময় লিভারে চর্বির কারণ হতে পারে। একজন ডাক্তারের পরামর্শ আসলে নেওয়া যায়। এখন না, এখন আসলে আমরা যে সিচুয়েশনে আসছি এই মুহূর্তে, আসলে এটা ইমার্জেন্সি কিছু না। তবে আপনার অবশ্যই তোমার সুবিধা অনুযায়ী সময়ে একটু সুবিধা করে একজন ডাক্তারের পরামর্শ নিতে পারো। ওয়াসিউদ্দিন শিবলি, চেষ্টা করার দরকার নেই, এখন থেকে তুমি কথা বলা শুরু করে দে। ওকে, ধন্যবাদ, চেষ্টা করছি আমি। আসান, হেভি হেভি গ্যাস্ট্রিকের সলিউশন লাগবে তোর কাছে? আসান হাবিব, হেভি গ্যাস্ট্রিকের সলিউশন আসলে বেশি বেশি বাইরে খাচ্ছিস মনে হয়, রেস্টুরেন্টে আগে খাইতিস, সেখান থেকে মনে হয় সমস্যাটা হয়েছে। এখন বাসায় থাকিস, বাসার খাবার খা, ঠিকমতো ঘুমা। আর বেশি সমস্যা হলে গ্যাসের ওষুধ টানা 14 দিন খা। 14 দিন খাওয়ার পরে যদি বেশি সমস্যা দেখা দেয়, তাহলে আমার কাছে চলে আসিস একদিন, তোর একটা এন্ডোস্কোপি আমি নিজ হাতে করে দেবো। তোর এন্ডোস্কোপি করতে পারলে খুব ভালো লাগবে, আসলে অনেক পেইন দিছিস। সবাইকে সমর্থন। ইফতিখার ফয়সাল, বন্ধু তুই ইচ্ছা যাই চলো। হ্যাঁ, ধন্যবাদ, তুমি করেই বলছি। না, রাগ করার কিছু নেই আসলে। বন্ধু, সকাল থেকে ঘুম থেকে পায়ের গোড়ালি প্রচুর ব্যথা থাকে। সকালে ঘুম থেকে উঠলে, আসলে এটা আমার আজকের অপশন না, কিন্তু আমি বলি যে ঘুম থেকে উঠে অনেক সময় পায়ে পাতা দিতে ব্যথা, এটা প্ল্যান্টার ফ্যাসাইটিস, অনেক সময় ডায়াগনোসিস করা হয়। এইটা আসলে যারা বেশি শু ইউজ করে বা অনেক সময় যেটা দেখা যায় গোড়ালির কিছু হাড় বেড়ে যাওয়ার জন্য হয়, এইটার জন্য আসলে নর্মাল প্যারাসিটামল বা ব্যথার ওষুধ খেলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে যায়। এটা আসলে বেশি দিন থাকে না। তবে শুয়ের জন্য যদি সমস্যা হয়, তাহলে কিছু শু মডিফিকেশন, যে শুগুলো অনেক সময় ডক্টরস শু পাওয়া যায় কিছু, সেই শুগুলো ব্যবহার করলে দেখা যায় যে পায়ের ব্যথাটা কমতে পারে। আর সেটা না হলে পায়ের নিচে গরম ছ্যাঁক দেওয়া বা অন্যান্য যেই এগুলা করা যায়। যদি দেখা যায় তারপরেও না কমে, প্যারাসিটামল খেয়েও কমছে না, ব্যথার ওষুধ নর্মাল যে অ্যাসিক্লোফেনাক জাতীয় ওষুধ এগুলো খেয়েও কমছে না গ্যাসের ওষুধের সাথে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াটাই বেটার হবে। বন্ধু, পাইলস অনেক কষ্ট পাচ্ছি, কি করে বুঝতে পারছি না। সবাইকে তুমি করে বলতে পারো, তাহলে বন্ধুত্বের ভিত্তিটা মজবুত হবে। হ্যাঁ, পাইলসের সমস্যা, আসলে পাইলসটা একটা অনেকেরই সমস্যা। পাইলসের প্রধান কারণ হচ্ছে পায়খানাটা শক্ত হয়। পায়খানাটা যখন শক্ত হবে, তখন আমরা যে পায়খানাটার যে বেগ আসলে আমরা যে চেষ্টা করি পায়খানা করার, তখন দেখা যায় যে ওখানে যে টানগুলো লাগে, সেক্ষেত্রে রক্তনালীগুলো অনেক সময় মোটা হয়ে যায় এবং রক্তনালীগুলো দেখা যায় যে অনেক সময় পেঁচিয়ে যায়। আসলে এটার সঠিক ওয়ার্ডটা আমি বলতে পারছি না। এইটাই আসলে পাইলস তৈরি করে। পাইলসের জন্য 1 নম্বর যেটা সবচেয়ে বড় চিকিৎসা, সেটা হচ্ছে পাইলসের জন্য অবশ্যই পায়খানাটা নরম হয়। সেক্ষেত্রে পায়খানা নরম করার জন্য ইসবগুলের যে ভুসি, সেটা তো অবশ্যই ম্যান্ডেটরি। কিছু ওষুধ খাওয়া যেতে পারে পায়খানা নরম করার জন্য। তাছাড়া অধিক পরিমাণে শাকসবজি যেগুলো পায়খানা শক্ত করে, সেগুলো এড়িয়ে চলা। আর যদি দেখা যায় যে পাইলসের সঙ্গে যে আদার যে সমস্যাগুলো, দেখা যায় যে রক্তপাত হচ্ছে বা পাইলসের জন্য অনেক বেশি সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে পাইলসটা আসলে লোকালি কিছু ওষুধ অ্যাপ্লাই করা যায়, লোকালি কিছু ওষুধ দেওয়া যায়, সেটা অনেকেরই লাগে না। তবে একদম যদি বেশি সমস্যা হয়, সেক্ষেত্রে অপারেশনের অনেক ব্যবস্থা আছে। কিন্তু প্রধান 1 নম্বর যে চেষ্টাটা করতে হবে, পানি বেশি খাওয়া, শাকসবজি বেশি খাওয়া এবং পায়খানা যেগুলো শক্ত করে সেগুলো এড়ানো এবং নিয়মিত খাদ্য অভ্যাস এবং মলত্যাগের অভ্যাস গড়ে তোলা। প্রবলেমটা আমার না, আমার আম্মুর প্রবলেমটা। হ্যাঁ, সবার জন্য আসলে রোগ সবার জন্যই এক, বয়স্ক মানুষের জন্য তো আরও সমস্যা।
বয়স্ক মানুষের চেষ্টা করতে হবে আসলে, তবে এই মুহূর্তে আমি আগেও যেটা বলেছি এটা আসলে এত ইমিডিয়েট কিছু না। চেষ্টা করতে হবে যে আসলে এই পরিস্থিতিটা উন্নত হলে তারপর চিকিৎসা করা, না হলে দেখা যাবে যে লিভারের চর্বির চিকিৎসা করতে এসে করোনা আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আসলে অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ। সাইদ আফরিন তন্নি, থ্যাঙ্কস ফর দি অবজারভেশন। হ্যাঁ, ধন্যবাদ তোমাকেও। হাসান বন্ধু, সকালবেলা ঘুম থেকে উঠলে পায়ে গড়ালি, এটা মনে হয় অ্যান্সার দিয়েছি। আপনি করে গ্রেট জব দোস্ত, ধন্যবাদ। শরীরে অনেক পেইন থাকে, স্পেশালি যতদিন থেকে লকডাউনে আছি। শরীর থেকে ঘুম থেকে উঠলে অনেক ব্যথা থাকে, এটা আসলে যতদিন লকডাউনে আছে 1 মাস, এটা মনে হয় খুব বেশি সমস্যা না। ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করা উচিত সকালে ঘুম থেকে উঠে। অনেক সময় ঘুমের পরিমাণ বেশি হচ্ছে যেহেতু লকডাউনে থাকার ফলে, সেক্ষেত্রেও একটা কারণ হতে পারে। এটা খুব দুশ্চিন্তার খুব একটা কারণ না। তবে অবশ্যই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, বাসায় যেহেতু অন্য কিছু করার অপশন না থাকলে ট্রেডমিল অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। হ্যাঁ, আমরা তুই করে বললাম, হ্যাঁ শিওর। কোনো কোশ্চিন নাই, অনেক দিন পর তোমাকে দেখে ভালো লাগছে। হ্যাঁ কল্লোল, কেমন আছো? অনেক দিন পর আসলেই, ধন্যবাদ। সো আমার মনে হয় যে আমরা অনেক, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আসলে এতক্ষণ ধরে যারা দেখেছো বা দেখার চেষ্টা করেছো, দেখার চেষ্টা করেছিস, তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আমরা একটা খুব এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে পুরো পৃথিবীতে এরকম সিচুয়েশন এর আগে কখনো হয়েছে কিনা জানা নেই যে পৃথিবীর 188টা দেশই আক্রান্ত। আমাদের দেশের অবস্থা আসলে দিন দিন খারাপ থেকে খারাপের পর্যায়ে চলে যাচ্ছে। নিজের স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর রাখাটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই আমি আশা করব যে আসলে নিজের ব্যাপারে বেশি মনোযোগী হতে, নিজের জন্য না হলেও নিজের যে আদার্স ফ্যামিলি মেম্বার আছে তাদের জন্য একটু চেষ্টা করা। আর আসলে করোনা আক্রান্ত হয়ে গেলে 80 ভাগ করোনাই খুব প্রাণঘাতী না, সেক্ষেত্রে পাজলড হওয়ার কিছু নেই। কিন্তু যদি হয়েই যায় তাহলে আসলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া খুব বেশি কিছু করার নাই। আর যদি বেশি সমস্যা হয় অবশ্যই হাসপাতালে ভর্তি হওয়া দরকার। আমাদের অলরেডি চেষ্টা করা হচ্ছে, আমাদের আসলে রিসোর্সটা খুব বেশি না, আমাদের মতো আসলে উন্নয়নশীল দেশের জন্য, এইরকম জনঘন বসতিপূর্ণ দেশের জন্য খুবই টাফ। তারপরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যারা হেলথ কেয়ার ওয়ার্কার আছি তাদের জন্য অবশ্যই সবাই দোয়া করবে, যাতে আমরা সুস্থ থেকে মানুষের এই বিপদের দিনে সাহায্যটা করতে পারি। এছাড়া যদি নাভির চারপাশে মাঝে মধ্যে খাবার খেলে, খাবার আসলে খাবার নিয়ে জ্বালাপোড়া করা নিয়ে আমি আসলে অনেক কিছু বলে ফেলেছি। সবচেয়ে কমন মনে হয় এটাই সমস্যা। তারপরেও যাই হোক, এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। যদি কারো পার্সোনালি কোনো জিজ্ঞেস থাকে বা লিভার রিলেটেড কোনো প্রবলেম থাকে, যদি হেল্পের দরকার হয়, তাহলে অ্যাডমিন প্যানেলদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই তারা কোনো যোগাযোগের একটি ব্যবস্থা করে দেবে। আর তারপরে অ্যাডমিন প্যানেলকে ধন্যবাদ, তোমাদের সবাইকে ধন্যবাদ আসলে এতক্ষণ সময় ধরে এই লাইভ দেখার জন্য। তারপরেও যদি কারো কোনো ইনফরমেশন পেয়ে যদি কারো কোনো যদি সুবিধা হয়, সাহায্য হয়, সেটাই আমার অনেক বড় প্রাপ্তি। পরিশেষে সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।